শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে এটিএন বাংলার 2 দিনব্যাপী বিশেষ আয়োজনে ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা এরই মধ্যে জেনে গেছেন বড় কোনো অনিয়ম বা সংঘর্ষ ছাড়াই শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আসলে ভোট এই অঞ্চলের মানুষের জন্য একটি উৎসব ছিল, কিন্তু গত 17 বছর এই উৎসব থেকে বঞ্চিত হয়েছে এদেশের সাধারণ মানুষ। আজ আমরা এমন একটি দিনে, এমন একটি মাহেন্দ্রক্ষণে কথা বলছি যখন ফিরে এলো আবার সেই ভোট উৎসব। সুতরাং আমরা বলতেই পারি আজকের এই দিন উৎসবে ফেরার দিন, গণতন্ত্রে ফেরার দিন। আমাদের এই আলোচনা দিনব্যাপী চলছে। এ পর্যায়ে আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম। আমরা তার সাথে কথা বলবো আজকে সারাদিন যে উৎসবের কথা আমরা বলছিলাম, সেই উৎসবে সব বয়সী মানুষ কিভাবে মিলিত হয়েছে এবং প্রতিটি এলাকার জনস্রোত মিশে গেছে এক মোহনায়, আর সেটি হচ্ছে ভোট কেন্দ্র। মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট দিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। অসংখ্য ধন্যবাদ কাজী মারুফুল ইসলাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। যে আলাপটি করছিলাম অনুষ্ঠানের শুরুর দিকে, যে ভোট তো হলো এবং আমরা বলছি যে বড় কোনো সংঘর্ষ ছাড়াই, যেটি দেখলাম গণমাধ্যম কর্মী হিসেবে, সেরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই মোটামুটি ভোটটি সম্পূর্ণ হয়েছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মতামত শুনব। দীর্ঘক্ষণ থেকেই আপনি দেখছেন, খুব কাছ থেকে দেখছেন ভোটগুলো এবং রাজনীতি। সার্বিকভাবে ভোটের পরিবেশটা সম্পর্কেই যদি বলেন। জি, অনেক ধন্যবাদ। আমি শুরুতেই বাংলাদেশের সাধারণ মানুষ, ভোটার যারা, তাদেরকে অভিনন্দন জানাতে চাই এবং একই সঙ্গে যে রাজনৈতিক দল এবং প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদেরকে অভিনন্দন জানাতে চাই যে একটা শেষ পর্যন্ত আমরা একটা চমৎকার শান্তিপূর্ণ নির্বাচন দেখতে পারলাম। নির্বাচনের নিয়ে আমরা বাকি আলোচনার মধ্যে যাওয়ার আগেও এটাও বলা দরকার যে আজকের দিনের এই যে বিশেষ ক্ষণ, সেই ক্ষণটার একটা অন্যরকম গুরুত্ব আছে। যে বাংলাদেশ যে 2024-এর গণঅভ্যুত্থানের পরে যে নতুন করে বিনির্মাণের যে যাত্রা শুরু করেছে, সেই যাত্রার প্রাতিষ্ঠানিকীকরণ, সেই যাত্রায় মানুষের অংশগ্রহণের এবং তাদের সাংবিধানিক অধিকারের বৈধ প্রয়োগ, সেটি শুরু হলো কিন্তু এই ভোটের মধ্য দিয়ে। বাংলাদেশের যে নতুন বিনির্মাণ, সেই বিনির্মাণের প্রক্রিয়ার প্রথম এবং সম্ভবত অন্যতম গুরুত্বপূর্ণ যে ধাপ, সেটি আমরা আজকে অতিক্রম করতে পারলাম। ফলে সবাই মিলে, নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার, সব পক্ষগুলো, নাগরিকরা সহ, এটা একটি অন্যতম অর্জন বলে আমাদেরকে এটা মানতে হবে। সারাদিনে আমি ব্যক্তিগতভাবে নিজে ভোট দিয়েছি। আমি অনেকগুলো ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছে, আমি নিজে দেখেছি এবং একরকম পর্যবেক্ষক হিসেবে আমি ঢাকা শহরের প্রায় 6টি কেন্দ্র নিজে দেখেছি এবং সব জায়গাতে একটা জায়গা আমার খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে মানুষ খুব নিঃসংকোচিত্তে, নির্ভরভাবে ভোট দিতে যাচ্ছেন। এবং আমি যেটা সকালেও দেখেছি যে অনেকেই তাদের কিশোর বা তরুণ যে সন্তান, তাদের সঙ্গে যাচ্ছেন, অর্থাৎ বাবা মা এবং তার যে নতুন ভোটার যে নাগরিক, তাদেরকে নিয়ে ভোট দিতে যাচ্ছেন। অর্থাৎ একই সঙ্গে একজন প্রবীণ, অর্থাৎ যিনি একটু বয়স্ক পিতামাতার শ্রেণীর, এবং তার সাথে তার তরুণ ভোটার, যারা এর আগে কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি, এই দুই নাগরিকদের দুই অংশ মিলে ভোট দিতে যাচ্ছেন এবং পরিবেশ ছিল আসলেই উৎসবমুখর, শান্তিপূর্ণ। আমি আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেছি, তারা দায়িত্বপূর্ণভাবে, নির্দিষ্টভাবে পালন করছেন। ভোট কেন্দ্রের ভেতরে যে সমস্ত ভোট কর্মকর্তারা কাজ করছেন, তারা খুবই সহযোগিতা করছেন, বুঝিয়ে দিচ্ছেন, পোলিং এজেন্টরা কাজ করছেন। ফলে ভোট ব্যবস্থাপনার দিক থেকেও যদি আমি চিন্তা করি, তাহলেও কিন্তু এটা একটা শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট ব্যবস্থাপনাটা হয়েছে। এবং শেষ পর্যন্ত, অর্থাৎ আমরা 4:30টার পরে বা 5টার পরে যে পর্যন্ত দেখছি, সারা দেশে কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনার তেমন কোনো আমরা উল্লেখ দেখিনি। মানে দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী সহিংসতার একটা কালো অধ্যায় কিন্তু আছে। কিন্তু এইবারের নির্বাচনে কিন্তু প্রাক নির্বাচনী যে প্রচার কাল,
এবং নির্বাচনের দিন এখনো পর্যন্ত আমরা কিন্তু ওই অর্থে সেরকম কোনো সংঘাত, ভয়ঙ্কর প্রাণহানি এই ঘটনাগুলো কিন্তু তেমন ঘটতে দেখিনি। ফলে এটা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি তথা বৃহত্তর যে রাজনৈতিক সংস্কৃতি সেই জায়গাটাতেও আমার মনে হয় যে একটা উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা। আরো একটি গুরুত্ব রয়েছে আপনার কাছে মনে হয় কিনা, যে সব রাজনৈতিক দলের যে অংশগ্রহণ, যদিও এখানে বৃহত্তম দল বলা হয় যারা তাদের একটি অংশ, তারা যেহেতু কার্যক্রম তাদের নিষিদ্ধ, তারা অংশগ্রহণ করেনি, কিন্তু অপরাপর রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে এবং ভোটের প্রচার প্রচারণার ক্ষেত্রে তাদের বাদানুবাদ, যুক্তি, পাল্টা যুক্তি, কোনো ক্ষেত্রে হয়তো সেটি সীমা অতিক্রম করেছে। কিন্তু আজকে যখন তারা ভোট দিতে গেলেন, নেতৃস্থানীয় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, সেই অর্থে খুব বড় ধরনের কাদা ছোড়াছড়ি বলি বা নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠা, যেমন আমরা এর আগে শুনেছি সূক্ষ্ম কিংবা স্থূল, যেগুলো ভোটের পরপরই মানে ভোট দিয়ে বের হয়েই বলা হয়েছে, কিন্তু সেই ধরনের কথাবার্তা এখন পর্যন্ত শোনা যায়নি। আপনার কাছে এটিও একটি ইতিবাচক দিক কিনা? কারণ আমরা তো নতুন বন্দোবস্তের কথা বলি, আমরা প্রতিটি ক্ষেত্রেই নতুনের ইঙ্গিত চাই, পরিবর্তনের ইঙ্গিত চাই, সেই পরিবর্তনের ইশারা কি এখানেও দেখা গেল কিনা? সেটা আমরা অনেকগুলো কারণেই আসলে আজকের নির্বাচনটি গুরুত্বপূর্ণ। আপনি গতকালকে যে কিছু অনিয়ম আমরা দেখেছি, গতকালকে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে বিশেষ করে একটি রাজনৈতিক দলের নেতা এবং তাদের বিবিধ পর্যায়ের নেতারা অর্থ ও ছড়াচ্ছিল, যেটা আমরা দেখেছি। এইটি আমাদের নির্বাচনী সংস্কৃতির একটা পুরনো পচা অভ্যেস, একটা অনৈতিক এবং অবৈধ একটা চর্চা। এই চর্চাটুকুর অংশ যদি আমি বাদ দেই, অর্থাৎ এটুকু যদি পাশে রাখি, তাহলে মোটের উপরে বলতে পারি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সম্পর্ক, প্রার্থীদের মধ্যে সম্পর্ক, এই জায়গাগুলো কিন্তু অনেকটাই পরিশীলিত হয়েছে, অনেকটাই গ্রহণযোগ্য হয়েছে, যেটা আসলেই একটা ইতিবাচক ব্যাপার। নির্বাচনের ব্যাপার দুই দলেরই বোধহয় কম বেশি শোনা গেছে, সেটা আছে, সেটা কিন্তু আমরা যেগুলো মিডিয়াতে দেখেছি সেক্ষেত্রে এক দলের বেশি দেখেছি, অন্য দলের ক্ষেত্রে অতটা দেখা যাই হোক, এটি কোনোভাবেই কাম্য নয়, এটি একদমই গ্রহণযোগ্য না। যে দলই করুক না কেন, সেটা এ দল করুক আর বি দল করুক, এটা অগ্রহণযোগ্য। ফলে প্রার্থীদের অংশগ্রহণ শুধু বড় রাজনৈতিক জোট কিংবা দল না, আপনি যদি যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন, আমি অনেকগুলো কেন্দ্রে দেখেছি, ভোটের আগে আমি 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 বেরিয়েছি অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে, সেই জায়গায় কিন্তু তাদের অংশগ্রহণও ছিল কিন্তু প্রচন্ড, এবং ভোটারদের আগ্রহ ছিল উল্লেখযোগ্য মাত্রায়, তারা কিন্তু সেটির প্রকাশ ঘটেছেন। এবারে নির্বাচনে আরেকটা জায়গা দেখা দরকার, যে প্রচুর প্রচার কিন্তু হয়েছে সামাজিক মাধ্যমে, এবং সামাজিক মাধ্যমে হওয়ার সুবাদে যেটা হয়েছে যে প্রার্থীদের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন অঙ্গভঙ্গি, সেগুলো নিয়ে এক ধরনের মিম হয়েছে, এক ধরনের ক্যারিকেচার তৈরি হয়েছে। আমার মনে হয় যে এটা গণতান্ত্রিক সংস্কৃতিতে এটা খুব এটা অনেক অগ্রহণযোগ্য কিছু না, এটা চলতে পারে যতক্ষণ না সেটা মানুষের ব্যক্তিগত গোপনীয়তা, ব্যক্তিগত মর্যাদা, এই জায়গাগুলোকে সুরক্ষা দিচ্ছে, ততক্ষণ এগুলো আসলে চলতে পারে, এটা হতে পারে। এবারে নির্বাচনে আর একটা ব্যাপার যে আপনি দেখবেন যে প্রচুর তরুণ প্রার্থী ছিল, একই সঙ্গে যারা অনেক বছর ভোট করেছেন, অনেক বছর নির্বাচনী রাজনীতির সঙ্গে আছেন, তেমন প্রার্থীরা। ফলে এই দুই ধরনের প্রার্থীদের মধ্যেও কিন্তু এক ধরনের প্রচারণার ক্ষেত্রে পার্থক্য ছিল। তরুণরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা সামাজিক মাধ্যম ব্যবহার করেছেন, প্রাচীন বা যারা প্রবীণ তারা মানুষের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ সনাতন যে পদ্ধতিগুলো সেইগুলোর প্রয়োগ করার চেষ্টা করেছেন। কিন্তু সব ভোটের উপরে কিন্তু সীমা ভেঙেছে এরকম নজির অল্পই বলতে হবে। অর্থাৎ যে ব্যাপক সংখ্যক অংশগ্রহণ, যে বিপুল ৩০০টি নির্বাচনী এলাকাতে যে মাত্রা এবং বিস্তৃতি, সেই বিবেচনায় মানে অপ্রীতিকর কিংবা অশালীন ঘটনাগুলোর সংখ্যা আসলে কম। ফলে এটা অবশ্যই আমাদের রাজনীতির জন্য একটা উল্লেখযোগ্য দিক। আপনার একটা কথা কিন্তু মনে রাখা দরকার, যে নির্বাচনে যারা প্রতিযোগিতা করছেন তারাই কেবল অংশগ্রহণ করছেন তা না। অর্থাৎ যে দলটির কথা আমরা বলছি, যে বাংলাদেশ আওয়ামী লীগ, তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি, কিন্তু নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছেন। এই অর্থে যে তাদের পক্ষ থেকে কিন্তু নির্বাচনকে নিরুৎসাহিত করার একটা প্রচারণা ছিল। তারা তাদের কাজকর্ম নিষিদ্ধ, কিন্তু তারা তাদের মাধ্যম ব্যবহার করে কিন্তু নির্বাচনকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছেন। অর্থাৎ তাদেরও কিন্তু এক রকমের অংশগ্রহণ ছিল। ফলে আমি বলবো যে একটা রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে, সেক্ষেত্রে সবাই যে সবসময় প্রতিযোগিতায় অংশ নেবেন এমন হয় না, এমন কখনোই কোনো দেশেই হয় না। কেউ কেউ বিরত থাকতে পারেন। সেই ফলে যারা বিরত থাকেন তারাও যেহেতু ডেডিকেটেডলি ডিসিশন নিয়ে বিরত থাকেন, ফলে বিরত থাকাটাও এক ধরনের অংশগ্রহণ।
তো সব মিলিয়ে তারপরে তাদের যারা কর্মসমর্থক রয়েছেন জি। তারা তো আমাদের এই অঞ্চলে যেহেতু একই জায়গায় বাস করেন, তাদের অনেকেই হয়তো ভোটে অংশগ্রহণ অবশ্যই করবেনই। অবশ্যই নেতা নেত্রীদের কথা ভিন্ন বিষয়, সেই কথা কে কতটা মানবেন, কারণ বাইরের পরিস্থিতি একরকম, বাস্তবতা একরকম, দেশের বাস্তবতা একরকম, এলাকার বাস্তবতা একরকম, আমাদের ভিতর তো একটা সামাজিক বন্ধনও আছে একে অপরের সাথে, সেই সব কারণেও হয়তো অংশগ্রহণ করতে না না পারে। নিশ্চয়ই, আমি কিন্তু বলছি না যে তারা ভোট দিতে আসেনি, আমি বলছি দল হিসেবেও তাদের এক ধরনের অংশগ্রহণ ছিল। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। কিন্তু মানুষ, আমরা ভোটের সংখ্যা বিবেচনা করলেও দেখব যে আসলে এখানে তাদের অংশগ্রহণ অবশ্যই এটার মধ্যে ছিল, এটা ছিল। এবারে আমরা চট্টগ্রামে যাবার চেষ্টা করব। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন ইরফানুল হক, চট্টগ্রাম প্রতিনিধি। আমরা যুক্ত হবার চেষ্টা করব চট্টগ্রামে। জি, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন ঠিক 4:30 বেজে উঠলো, ঠিক তখনই এখানে একটি ঘন্টা বাজিয়ে ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি স্থগিত করা হয়েছে। এবং আমরা দেখেছি পুলিং এজেন্ট এবং রিটার্নিং কর্মকর্তার কাছে কিন্তু যে সকল ভোটের বাক্স রয়েছে সেই সকল বাক্স কিন্তু একসাথ করা হয়েছে। এখন ভোট গণনার কার্যক্রম চলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন একজন পরিদর্শক, যিনি বৌদ্ধ ধর্মীয় ও কল্যাণ ট্রাস্টের পরিদর্শক হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন। আমরা একটু কথা বলবো। আপনি তো সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেছেন, আসলে কি মনে হয়েছিল আপনার? আমি চট্টগ্রাম যেহেতু 9 নির্বাচনী এলাকা পরিদর্শন করেছি বিভিন্ন জায়গায়, এবং 11তে গিয়েছি। এখানে পতেঙ্গা, ইপিজেড থেকে শুরু করে সিমেন্ট হোস্টেল মাঠ, বিভিন্ন আমাদের যেগুলা নির্বাচনে যে কেন্দ্রগুলো আছে আমি পরিদর্শন করেছি। মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন, যেটা আমি আমার মানে যেটা বয়সের কালীন যে নির্বাচন আমি প্রেক্ষাপটে দেখেছি, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সবাই ভোট প্রদান করেছেন। এবং আমি এটাও দেখেছি আমাদের যারা বিভিন্ন সম্প্রদায়ের লোক সচেষ্টভাবে এসে সুন্দরভাবে ওরা ভোটদান করেছেন। এবং এবং যে ভোট কেন্দ্রগুলো আছে এবং 50% উপরে আমার মনে হয় আমরা কাস্ট করতে পেরেছে, এবং সুন্দর সুস্থভাবে এবং যারা ভোট কেন্দ্রে এসেছে এবং ভোটদান পরিধান করেছে, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং যথেষ্ট পরিমাণ সজাগ ছিল। প্রত্যেকটা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, আর্মি, র্যাব, প্রশাসন থেকে ডিবি থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনের র্যাব সমস্ত সবগুলা আমরা দেখেছি নজরদারিতে রেখেছেন। আর বিশেষ করে যারা আনসার বাহিনী আছে যথেষ্ট পরিমাণ তারও সহযোগ করেছেন। কিছু কিছু জায়গায় আমাদের কিন্তু ভোট কেন্দ্র, যারা ভোট কেন্দ্র যারা মারা গিয়েছেন ওদের কেন্দ্রগুলোতে এমনি রয়ে গেছে, কিন্তু একটা বুথের মধ্যে সেন্টারের মধ্যে ওদের মিনিমাম 150 থেকে 200 পর্যন্ত এরকম ভোট আছে। আসলে দেখতেই পাচ্ছেন, আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতির কারণে চট্টগ্রামে একেবারে নিরাপদে নির্বিঘ্নে ভোট অধিকার প্রয়োগ করেছে চট্টগ্রামবাসী। এবং আমি যদি বলি, আমি যে কেন্দ্রে আছি সেখানে 50% উপরে কিন্তু ভোট প্রয়োগ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আশেপাশে যে সকল ভোট কেন্দ্র রয়েছে আমরা দেখেছি এভারেজে যদি আমি বলি 40% উপরে কিন্তু ভোট পড়েছে। এই কেন্দ্রটিতে সকাল থেকে কিন্তু সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একটি যে স্ট্রাইকিং ফোর্স, সেই স্ট্রাইকিং ফোর্স ছিল। তো বন্দরনগরী চট্টগ্রামের নির্বাচন পরিস্থিতি নিয়ে এবং যে ভোট গণনার পরিস্থিতি সেটা নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো, আপনি আছেন আমাদের সঙ্গে, যে ভোট গ্রহণ তো শেষ, গণনার প্রস্তুতি, গণনা চলছে, কখন নাগাদ আপনার কাছে এ ধরনের কোনো তথ্য আছে কিনা, ঠিক কখন নাগাদ ফলাফল আসতে শুরু করবে বিভিন্ন আসনের বা বিভিন্ন কেন্দ্রের? এই বিষয়টি যদি আমি বলি, চট্টগ্রামে প্রায় 16টি, আমি এই বিষয়টি যদি বলি, চট্টগ্রামে প্রায় 16টি সংসদীয় আসন, যেখানে চট্টগ্রাম শহরে রয়েছে 3টি আসন এবং চট্টগ্রামের বাইরে উপজেলায় রয়েছে 13টি আসন। চট্টগ্রামের 6টি আসনের ভোট প্রকাশ হবে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে, এবং বাকিগুলি প্রকাশ করা হবে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে। তবে আমাদেরকে জানানো হয়েছে এটি হয়তো রাতের মধ্যে যদি সম্ভব হয় তাহলে প্রকাশ করবে, যেহেতু একসাথে গণভোট রয়েছে এবং গণভোটের সাথে জাতীয় সংসদ নির্বাচনের ভোট রয়েছে, তাই হয়তো একটু বিলম্ব হতে পারে, এমনটাই জানিয়েছে। তবে নির্দিষ্ট কোনো টাইম এখন পর্যন্ত আমাদেরকে সংশ্লিষ্টরা জানাতে পারেনি। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আবারও আপনার কাছে যুক্ত হওয়ার চেষ্টা করব। স্টুডিওতে ফিরছি। কাজী মারিফুল হক, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, আমি চট্টগ্রাম প্রতিনিধির কাছেও যে বিষয়টি জানছিলাম, শতাংশের যে হিসাব, বরাবরই ভোটের বিষয়ে এই কথাটি বলা হয়ে থাকে যে কি ধরনের শতাংশ হলে একটু স্বস্তিদায়ক হয়, এটি গ্রহণযোগ্যতার বিষয়, দেশে বাইরে সব জায়গায় গ্রহণযোগ্যতার বিষয় বলা হয়ে থাকে। এই যে জায়গাটিতে যেটি বলছিলেন যে 50%, সেই জায়গায় সার্বিকভাবে ভোটের শতাংশ কত
হলে মোটামুটি আপনার কাছে এটা সন্তোষজনক মনে হবে? দীর্ঘদিন পরে তো এই ভোট, আমি জানি না কতক্ষণ আপনাকে কথা বলতে দিতে পারবো, আমাদের একটা বিরতিতে যেতে হবে, তারপর আপনি শুরু করুন। নিশ্চয়ই আমার কারণ এই ভোটের গ্রহণযোগ্য হার বা শতাংশ এটা বলা খুব মুশকিল, এটা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম হতে পারে বিগত দিনের তুলনায়। যেমন ধরেন আপনি যদি দেখেন যে আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে কম বিতর্কিত যে নির্বাচন সেটি হচ্ছে 1991 সালের নির্বাচন। সেই নির্বাচনের আমাদের ভোটার টার্ন আউট রেট ছিল অ্যাবাউট 51 to 52%, এক্স্যাক্টলি আমি হয়তো 55%-এর নিচেই। অর্থাৎ এটি কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য যে নির্বাচন, কিন্তু এই সংখ্যাটা অন্যান্য 96 সালে কিংবা 2001 সালে 2008 সালে নির্বাচনে কিন্তু এটা ভ্যারি করেছে বিভিন্ন সময়। ফলে এটার কোনো ওই অর্থে কোনো সংখ্যা বলা খুব মুশকিল। তবে নিশ্চিত যে এটা যদি বেশিরভাগ ভোটাররা ভোট দেন, অর্থাৎ সেটা যত বেশি হবে তাহলে তত বেশি মানুষের তাদের মতামতের প্রতিফলন হবে বলে ধরা যায়। তো আমি যদি ব্যক্তিগতভাবে খুশি হতাম যদি এটা কমপক্ষে 70% হতো, কিন্তু সেটা একটা হাইলি অ্যাম্বিশাস একটা টার্গেট সবকিছু মিলিয়ে। তো বর্তমান পরিস্থিতিতে এটা যদি 50 ঊর্ধ্ব হয় তাহলে আমার মনে হয় যে এটা গ্রহণযোগ্য তো বটেই, এটা যথেষ্ট রকমের গ্রহণযোগ্য একটা নির্বাচন, ক্রেডিবল নির্বাচন বলে প্রতিষ্ঠিত করার কোনো দুরূহ ব্যাপার হয় না। আচ্ছা, আর ফলাফলের বিষয়টি যেটি বললো, এটি কি আপনার কাছে মনে হয় কিছুটা দেরি হতেই পারে এবার, যেহেতু দুইটি ব্যালটের হবে, গণভোট এবং জাতীয় নির্বাচন? আমি ভোট কেন্দ্রের ব্যবস্থাপনাটা দেখেছি, সেখানে অবশ্যই একটা কাজ ওনারা করতে পারতেন যে ভোট না ভোটের জন্য একটা আলাদা যদি বক্স থাকতো এবং সংসদ নির্বাচনে যদি আলাদা বক্স থাকতো তাহলে তো কাউন্টিংটা ফাস্ট হতো। কিন্তু এখনো শেষ করতে আমরা হচ্ছে, ঠিক সময় হবে, আমার মাগরিবের আজানও রয়েছে, আমাদের অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এ পর্যায়ের আয়োজন। আমরা মাগরিবের আজানের জন্য যাচ্ছি এবং আমরা এ পর্যায়ে বিদায় নিচ্ছি। তবে রাত যতই বাড়তে থাকবে আমরা আসলে দেখতে থাকবো নির্বাচনের ফলাফল, চোখ রাখবো জাতি জনগণ তারা কোন দিকে রায় দেয়। আমাদের আগামী যে সরকার সেটিকে প্রত্যাবর্তনের নাকি পরিবর্তনের সেটি দেখবার প্রত্যাশায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।